আমাকে অনেকেই ভয় পায়, ঠিক আছে, ভয় পায় মানে একটাই কারণে ভয় পায়, সেটা হচ্ছে যে আমি খুব স্পষ্ট কথা ফট করে বলে দিই যে এইটা করছে, সেইটাতে একটা সেটা আমার মাও ভয় পায়, শাশুড়ি মাও ভয় পায়। আলাদাভাবে সেই মানুষটাকে আমি দেখছি, তারা আমাকে রেসপেক্ট করছে, আমিও তাদেরকে রেসপেক্ট করছি, আমি একটা সাম্মানিক পেয়েছি, আমি বাড়ি চলে এসেছি। ফলে আমি বিজেপি জয়েন করবো, তৃণমূল জয়েন করবো, সিপিএম জয়েন, কোনো দল জয়েন করবো না। আমি থিয়েটার দল করি, আমার অভিনয় করা কাজ, আমি থিয়েটার করি, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। 10 জন বলবে আপনি অমুক, আপনার কি কোনো সুবিধাবাদী, চটিচাটা, বিভিন্ন লোকজন এসে কথা বলবে, কথা বলতেও ট্যাক্স লাগে না তাদেরও, তারাও তাদের মতো করে বলবে, কিন্তু তা বলে আমিও আমার কাজটা করবো না এমনটা তো নয়। আমরা যাকে যা ইচ্ছা তাই লিখে ফেলি, এবার সামনাসামনি তোকে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া হলে, যেহেতু তুই আমার সামনে নেই, তোকে আমি যা ইচ্ছা কুৎসিত যত অশ্লীল মন্তব্য তোকে আমি করে দিতে পারি, কি যে না থাকা অবস্থায় তাদের গুরুত্বটা আমরা বেশি বুঝতে পারি আর কি। তো এটা তো সবসময় সত্যি কথাই আর কি। এবং বিশেষ করে সেই মানুষটার সাথে আমি কি কি সময় কাটিয়েছিলাম, সেই মানুষটার সাথে আমি কি কি মুহূর্ত শেয়ার করেছি, তার উপরে অনেকটা নির্ভর করছে তার চলে যাওয়ার পর সে আমাকে কতটা মনে করাচ্ছে। চাকচিক্য আমার পছন্দ নয়। চাকচিক্য তুই যত জীবনে বাড়াবি, তত তোর জীবনে হেডেক বাড়বে, তত কম্প্রোমাইজ করার ইচ্ছে বাড়বে, তত তোর বিভিন্ন সুবিধা কারোর না কারোর থেকে নিতে হবে, সেই সুবিধা আবার তোকে ফিরিয়ে দেওয়ারও দায় থাকবে। তো নিজে যেটুকুনি রোজগারপাতি করছি, রোজগার বাড়ানোর অবশ্যই ইচ্ছা রয়েছে, রোজগারপাতি বাড়লে ভালোই থাকে, কিন্তু সেটা আমার কাজকর্মর থেকেই, সেটা এমন কোনো কাজ করব না যেটার জন্য আরো 10 জনকে বিভিন্ন রকম আমাকে সেটার জন্য খেসারত দিতে হয়, বা 10 জনকে কৈফিয়ত দিতে হয়, বা নিজের কাছে নিজেকে কৈফিয়ত দিতে হয়, এমন কোনো হয়তো করতেও হবে জীবনে, জানি না, জীবন খুব আনসার্টেন। এরকম ভাবে ছোট চোখ বন্ধ করে আমরা বলতাম, মানে নিজের ভালোটা বলার আগে সবাই ভালো থাকে, ঠাকুর সবাইকে ভালো রেখো, এই কথাটা বলতাম। তো এখনো ওটাই অভ্যেস, ঠিক আছে। তার সাথে নিজেরটাও চাই, নিজেও ভালো থাকতে চাই, নিজেও সংসার করতে চাই, শোভনের সাথে ভালো থাকতে চাই, আর কাজকর্ম ভালো করতে চাই। আমরা অনেকেই জীবনে মানে রান্নার ক্ষেত্রে বিশেষ করে মশলা বিশেষ চাই না, মশলাহীন খাবার খেতে এখন এই সময়ে পছন্দ করি, কিন্তু কখনো কখনো মশলা প্রয়োজন হয়, ঠিক যেমন আমাদের জীবন সব সময় মশলাহীন রংহীন তা কি হয়, তা তো নয়। সেরকমই জীবনে মশলা দেওয়ার জন্য মাঝে মাঝে এমন মানুষ আসেন যারা বেরঙিন জীবনটাকে রঙিন করে দেন, স্বাদহীন জীবনটাকে আরেকটু সুস্বাদু করে দেন। ঠিক তেমনই একজন মানুষ হয়ে আসছেন সোহিনীদি রান্নাবাটি ছবিতে। এমন একটা এক্সপ্রেশন দিয়ে যে আমি শেষও করতে পারলাম না, ঠিক বললাম তো? হ্যাঁ, মানে আমি ভাবছি যে কোন দিকে তুই ল্যান্ড করবি, কিভাবে শুরুটা করলি। মানে মশলার প্রচুর গুণাগুণ আছে আমাদের, মানে ভারত স্পাইসি, তারপরে হ্যাঁ ওই সমস্ত ছাত্র, ওই সমস্ত চাইনিজ জাপানিজ খাবার সব সেদ্ধ সেদ্ধ, মশলা মানে বাঙালি না ভারতীয় সব খাবারই আর কি। না কষানো টষানো বাদ দিলাম, আমি বললাম জিরে মৌরি ধনে মেথি পাঁচফোড়ন কালো জিরে সবকিছুর একটা, গরম মশলা সবকিছুর একটা গুণাগুণ আছে। আমি সেগুলোকে বাজে বলিনি, কিন্তু আমি বলছি তুমি ছবিতে ঋত্বিকদার চরিত্রে সেই মশলাটা এনে দিচ্ছি জীবনে, ঠিক বললাম? মশলা এনে দিচ্ছি মানে জীবনের ক্ষেত্রে, হ্যাঁ জীবনের ক্ষেত্রে, মানে আমাদের এখানে আবার সবাই আর কি একটা প্রেমের অ্যাঙ্গেল খোঁজে আর কি, না এখানে কোনো প্রেমের অ্যাঙ্গেল নয় আর কি, কিন্তু হ্যাঁ মানে আমি একটা হেল্প করছি, একটা কোথাও গিয়ে একটা ব্রিজ, যে ব্রিজটা ভেঙে পড়েছে সেই ব্রিজটা আবার মেরামত করতে সাহায্য করছি। একদম। এবং আমি দেখছিলাম যে তুমি বলছিলে ওখানে যে একটা জায়গায় টিজারে যে রান্নাটা মেডিটেশনের মতো। আমি যদি সোহিনীদির কাছে জিজ্ঞাসা করি, সোহিনীদির কাছে সেটা কি? মানে এই যে এত ব্যস্ততা, চারিদিকে নানান ঘটনা দুর্ঘটনা, তার মাঝেও সোহিনীদির কাছে মেডিটেশনটা কি, ভালো থাকার রসদটা কি? ভালো থাকার রসদ অনেক কিছু রয়েছে, সেটা বলছি প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে মেডিটেশনের কথাটা আগে বলি। রান্না তো আমাকে রোজ করতে হয় না, মানে বাধ্যতামূলক নয় রান্নাটা আমার কাছে। যাদের কাছে বাধ্যতামূলক, যাদের কোনো উপায় নেই, তাদের কাছে রান্নাটা মেডিটেশনের মতো কিনা সেটা আমার সন্দেহ আছে। কারণ আমি অনেককেই দেখেছি মানে যারা রোজ রান্না করে, মানে আমার শাশুড়ি মাকে আমি দেখেছি রোজ রান্না করতে ভালো লাগে না, কিন্তু আবার রান্নাঘরের দখলও কাউকে নিতে দেবে না কিন্তু, ঠিক আছে একটা রান্নার লোক রাখো, একটা কাউকে রাখো, না না ওইটুকুনি রান্না আমি করে নিতে পারি, হ্যাঁ ওটা আমার স্পেস, ঠিক আছে। একমাত্র আমি গেলে আমাকে একটু ছাড়ে রান্না করতে গেলে, তাও পিছনে পিছনে ঘুরঘুর করে, হ্যাঁ। আরে আমি আর খুব ছোঁয়াছুঁই বাতিক, ঠিক আছে, সব বিভিন্ন আলাদা আলাদা বালতি রয়েছে, এই বালতির জল দিয়ে এইটা হবে, ওই বালতির জল দিয়ে সেইটা হবে, ঠিক আছে। তো এটা আমাকে ভয় পায় বলে খুব একটা বেশি কিছু
করতে পারে না, শুধু দেখে যে আমি ধুয়ে টুয়ে সবকিছু করছি কিনা। তোমাকে ভয় পান সত্যি মানে এই ক্ষেত্রে? আমাকে অনেকেই ভয় পায়। ঠিক আছে, ভয় পায় মানে একটাই কারণে ভয় পায়, সেটা হচ্ছে যে আমি খুব স্পষ্ট কথা ফট করে বলে দিই যে এইটাই করছে, সেইটাতে একটা সেটা আমার মাও ভয় পায়, শাশুড়ি মাও ভয় পায়। ঠিক আছে, এই ব্যাপারটাতে ঠিক আছে, মানে আমাকে কিছু কিছু অ্যাপ্রোচ করার আগে, কিছু বলার আগে এই ওকে গোতায়, তুমি বলো তুমি বলো তুমি বলো, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয় ওদের মধ্যে। তো আমি এগুলো বুঝেও আর কি একটু ইগনোর করে দিই। ঠিক আছে, মানে যখন ভয় পাচ্ছে একটু ভয় পেয়ে থাকুক, কারণ আমি এটা দেখেছি যে একটু বুড়ো মানুষদের ভয় পাইয়ে রাখতে হয় না। মানে আমার বাচ্চা হয়ে যাবে না, আমার মাকে তুই জানিস আমি সিসিটিভি লাগিয়েছি বাড়িতে, ফেসবুকে অনলাইন রাত 2টো, সকালবেলা ফোন করবি ঘুম হয়নি রে, সময় রিল দেখে শুনিনি দি, আর বিভিন্ন সব বাজে বাজে নিউজ যেগুলোর কোনো মানে নেই, ফেক নিউজ, সেগুলো আমরা জিজ্ঞাসা করি কি সত্যি হয়েছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, অমুক হচ্ছে তসুক হচ্ছে, এইসব রাজ্যের গুচ্ছের বাজে খবর, সেগুলোকে সব শেয়ার করবে আর আমাকে বলবে এইসব হচ্ছে। তো কোনো একটা নিউজ আমাকে নিয়ে বাজে বলেছে তারা, সেখানে আমার মায়ের লাইক, আলাম তুমি লাইক করেছো কেন, তুমি এটা কি করেছো? বলছি তোর ছবি দেখলাম, আমি ঠিক বাকিটা খেয়াল করিনি, চশমা ছাড়া খেয়াল করিনি, আমার ছবি দেখেছে, মামের ছবি লাইক। তোমার ডাকনাম মাম? মামটা বোধহয় অনেক বাঙালি মেয়েরই ডাকনাম মাম রে। সেটা লাইক 10 জনের মধ্যে 8 জনের নামই মাম, মাম্পি। তো আমার মা এই সমস্ত করে। এখন আমাকে রাত্রিবেলায় মাঝে মাঝে দেখতে হয় যে অনলাইন আছে কিনা, মা অনলাইন কেন, হ্যাঁ, আর বলবি আমি তো জানি না, মানে অন্য কেউ এসে যেন ফোনটা দেখে। এতটা চেক করেছো যেভাবে এখন জেঠিমাকে করতে হয়, একটু বলো তো। মানে এটা যে আমার মাকে করতে হবে, মানে এটা আমি জীবনে ভাবিনি, বুঝতে পারলে? আর আমি কি মরতে একটা জন্মদিনে ওই ভালো অ্যান্ড্রয়েড ফোন দিয়েছিলাম। না শিখিয়েছি আমি না, শিখেছি আবার বিভিন্ন জনের থেকে শিখেছি, আবার মাঝে তুই তো শেখালি না, আমি শিখে নিয়েছি। আর মানে খুব ইন্টারেস্ট, এখন আমার ইনস্টাগ্রাম করছে। ঠিক আছে, এখন ফেসবুক থেকে ইনস্টাগ্রামে চলে গেছে। ঠিক আছে, তো ফলে আমি জিনিসটা, আর সারা রাত এবার প্রেশারের ওষুধ খায়। ঠিক আছে, 1:30 2টো অব্দি যদি জেগে থাকে, তার মানে সকালবেলাটা তখন বলছে আমার গা ম্যাচ করছে, আমার ঘুম আসছে না, ভাল লাগছে না, হেডেক, হাঁটাহাঁটি করে না, এক জায়গায় বসে থাকে। আচ্ছা শোন, ড্রয়িং রুমে সিসিটিভি লাগিয়েছি বলে এখন সবকিছু বেডরুমে হয়, এখন ড্রয়িং রুমে আমি দেখতেই পাই না। ঠিক আছে, কে মা কে মেয়ে এটা তো বুঝতে হবে, শুনলে পরে এটা লিঙ্কটা পাঠাবো মাকে। অভিযোগ মানে রান্নার ব্যাপারটা আমি, হ্যাঁ, তো রান্নার ব্যাপারটা এরকম ভাবে চলে আর কি। ম্যানেজটা করো কি করে, এই যে এই নাকি তুমি তোমার মতো গুছিয়ে নাও? আছে না, বকাবকি করতে হয়, থ্রেড দিতে হয়, তুমি জানো আমি তাহলে কিন্তু তোমাকে ফোন করবো না, থ্রেড দিতে হয়। মানে একদম সেটা না, আমি শাশুড়ি মায়ের ক্ষেত্রে যেটা বললে যে এইখানে হাত দেওয়া যাবে না, যেটা হয় এই জল আলাদা, এই বাসন আলাদা, সেটা আমি একটু খানিকটা বুঝে গেছি, মানে আমি একটু করার চেষ্টাই করি, মানে আমার ওটার ঘেটে লাভ নেই, কিন্তু পুরোটা তো আমি করতে পারি না। তখন আমি বলি যে তুমি ওখানটায় গিয়ে চুপচাপ বসো ওই চেয়ারটায়, আমি একবারও যেন না দেখি ওখানটা থেকে উঠে তুমি রান্নাঘরে এসছো। হ্যাঁ ঠিক আছে, তুই তো সব পরিষ্কার করে করবি, আমি তো জানি তুই পরিষ্কার করে করবি, মানে আসলে ব্যাপারটা হচ্ছে জানি পরিষ্কার করে করবি না, তাই দেখছি মনের মধ্যে ওটা। তুমি বসো ওখানে, একদম চুপ করে বসে থাকবে, তখন গিয়ে আবার গুটিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুই তো সব করতে পারি বলে আবার গিয়ে তারপর বসে পড়বে। ঠিক আছে, এরকম সব চলে, বিভিন্ন সব কমেডি হয় বাড়িতে। আর বাড়িতে মার ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে যে দিদি রান্না করেন 2009 সাল থেকে, রেখাদি দারুণ রান্না করে, মানে এতগুলো বাড়িতে রান্না করেও রেখাদি কিভাবে স্বাদটা মেনটেন করে সেটা একটা রহস্য। কিন্তু রেখাদির সাথে আমার একটা চমৎকার বন্ধুত্ব রয়েছে, একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এবার আমার বাড়িতে ধরো রেখাদিকে আমি কখনো বললাম যে রেখাদি, এই মাকে বললাম যে রেখাদি যে শুক্তোটা তার যা দারুণ করেছিল না, নুনটা তো কম হয়েছিল, আমি তো বললাম রেখাকে একটু নুনটা দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, কাটটু মা মাছের ঝোলটা যে রেখা দি খুব নুন দিয়েছিল, দেখেছিস কতবার বারণ করলাম রেখা নুন দিস না, সেই নুন দিল। মানে ভালোটা হলে মায়ের ক্রেডিট, খারাপটা হলে ওটা রেখা দি। ঠিক আছে, না কিন্তু সত্যি আমার মাকে বলছি, আমার মাকে নিয়ে আমি সব পিছনে লাগি, কিন্তু মা অনেক রান্না খুব ভালো করে। এবারই যেমন তালের বড়াটা দারুণ করেছিল, এক্সিলেন্ট তালের বড়া করেছিল। তো আর আমার সব রান্না আমার মানে আমি ভালো বলা মানে আমার মা জানে যে ভালো হয়েছে, কিন্তু সেই তালের বড়া আমার ভাগ্যে হলে বলো। তো রান্নাটা এবার তালের বড়া হয়েছে, এবার সেদিন আমার বাড়িতে হঠাৎ করে 4-5টা বন্ধু বান্ধব, তো ফলে নিমেষে তালের বড়া উড়ে গেল। এবার মাকে বলছি শোনো না, আগের দিনের তালের বড়াটা তো খুব একটা, এবার তালের তো একটা দাম 50-60 টাকা, হ্যাঁ কিন্তু তার সাথে যা প্রচুর খাটনি বলে টোলে, তারপর দেখছি নিজেই 2 দিন বাদে 1 টিফিন কৌটো তালের বড়া পাঠিয়ে দিয়েছে। এবারও দশমীতে, এটা খুব ভালো নিমকি বানায়,
তো দেখি এক টিফিন কৌটো নিমকি পাঠিয়ে দিয়েছে মানে করে। একদম সৈনিধি, এই যে যে কথাগুলো বললে এবং আমিও এতটা রিলেট করলাম, কখনো মনে হয় যে আমরা এরকম হতে পারবো পরবর্তী সময়? এই যে বলছি সেটা হয়ে যাচ্ছে বা সেটা মনে রেখে করে দেওয়া, এই যে সম্পর্কে যে ভ্যালিউজ গুলো, আমি এটা করি। মানে আমাকে যদি কেউ কিছু খেতে চায় বা কেউ কিছু বলে, আমি ঠিক মনে করে বা এই জিনিসটা আমি তো করার চেষ্টা করি। আমি একটা প্রমাণ পেলাম সুন্দর, যাই হোক এসেই। ও আচ্ছা আচ্ছা, ও বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমার এই জিনিসগুলো যার জন্য যেটা হওয়ার সেটা আমার মনে থাকে আর কি। মনে মানে চাইলেই বোধহয় মনে রাখা যায়, এটা বোধহয় একটা জাস্ট এক্সকিউজ যে আমরা ব্যস্ত, আমরা পাচ্ছি না, সময় নেই। চাইলেই তোকে যে সবার জন্য মনে রাখতে হবে এমনটা কোনো কথা নয়, কিন্তু যদি মনে হয় যে এই মানুষগুলো ইম্পর্টেন্ট, এই মানুষগুলোর থেকে আমিও ভালোবাসা পাই, রেসপেক্ট পাই, তবে তো জিনিসটা ভাইসি ভার্সা। তুই আমাকে খানিকটা দিবি, আমিও তোকে খানিকটা দেবো, একতরফা তুইও আমাকে ভালোবাসতে পারবি না, আমিও তোকে ভালোবাস। তোর সাথে আমার 9 মাসে 6 মাসে একবার দেখা হয়, আমি তোর অনেক কিছুই জানি না, তোকে আমি 4টে জ্ঞান দিতে পারবো না, কারণ আমি জানি না তুই জীবনে কি দিয়ে তুই যাচ্ছিস, তুই কোন রাস্তায় হাঁটছিস। আমি একজন দিদির মতো বল, একজন বন্ধুর মতো বল, একজন সিনিয়র মানুষ হয়ে বল, তোর জীবনে আমি তোকে শুধু দুটো ভালো জিনিস বলতে পারি যে এটা একটু অর্পিতা করে দেখতে পারিস, এটাতে তোর যদি ভালো হয়। একদম ব্যাস ওইটুকুনি। একদম। কিন্তু এই যে বলা, সেক্ষেত্রেও তো অনেক সময় খারাপ হতে হয়। ধরো ভালোবেসে কাউকে বলছো বা সত্যিটাই বলছো, তাতেও নিজেকে বদলাও না বোধহয় সোহিনী কখনো। কাউকে আমি অতজনকে মানে ওসব জ্ঞান দেবো কেন? মানে অতজনকে আমার জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি কি মানে জ্ঞানদা বলি, আমরা ছোটবেলায় বলতাম না জ্ঞানদা, ঠিক আছে, অত তো জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি নিজেই 4টে জিনিস ভুল করি, ভুল তো তুমি করবেই, তুমি মানুষ হয়ে জন্মেছো, ভুল করবে। ওই ভুলটা তুমি সংশোধন করতে পারছো কিনা বা নিজের ভুলটা বুঝতে পারছো কিনা। ভুলগুলো ধরে বসে থাকো সোহিনী, নাকি ভুল হয়ে গেছে ঠিক আছে এবার রেকটিফাই করে আমি এগিয়ে যাই? হ্যাঁ সেটা করি, ভুল ধরে বসে থাকি না। বাহ, এটা নিজের সবার আগে নিজের ভুলটা তো নিজে বুঝতে পারি, এটা খুব দরকার। একদম। তো যাই হোক, এই ছবিতে আমরা কি সুন্দর একটা প্রশ্ন আমরা মিস করে গেলাম। তার আগে কি আরে বললাম, মেডিটেশনের কথা বললাম, মেডিটেশন থেকে এখানে চলে এলাম। তারও আগে একটা কথা তুই আমাকে জিজ্ঞাসা করলি তোমার কাছে আর কি কি মেডিটেশনের মতো আছে আর কি, মানে ভালো থাকার রসদ। হ্যাঁ, সেটা রান্না, আমি বাড়িতে লোকজন এলে রান্না বান্না করে খাওয়াতে ভালোবাসি, খুবই ভালোবাসি। অর্ডার করে খেতে, আমি বাইরের খাবার নিজে প্রথমত একদম পছন্দ করি না। আমাকে একবার বহুদিন আগে একজন নেমন্তন্ন করেছিল, তখন আমি একা, তখন মানে বরাবরই আমি একাই থাকি কলকাতা শহরে, অনেক বছর আমি একা থেকেছি। এবার আমি খুব আনন্দে রয়েছি যে নেমন্তন্ন করেছে দুপুর বেলায়, ভালো খাওয়াবে, হ্যাঁ এসব মানে আমি দেখতে পাচ্ছি যে নারকেল দিয়ে মুগের ডাল, বেগুনি, একটা নিশ্চয়ই কাতলা মাছের কালিয়া করেছে বা একটু মাটন তো করবেই, এই সমস্ত মনে মনে ভাবছি। যাওয়ার পরে আমি দেখছি তারা বিরিয়ানি, তাও চিকেন বিরিয়ানি আমাকে খাইয়েছে। একটা প্লেট খুলে 1 প্লেট চিকেন বিরিয়ানি। আমি কেন দুপুরবেলা 1 প্লেট চিকেন বিরিয়ানি খাবো? মানে মাটনও নয়, চিকেন বিরিয়ানি। মানে আমি এত বিরক্ত হয়েছিলাম সেই খাবারটা দেখে, মানে খুব বিরক্ত হয়েছিলাম। মানে আমার মন, আমার কোনো কান্না পেয়ে গেছিল জানিস তুই খাবারটা দেখে, যে আমি বিরিয়ানি ভালোবাসি ঠিক কথা, কিন্তু আমি দুপুরবেলায় গিয়ে একটা গৃহস্থ বাড়িতে, সেই বাড়িতে এমন নয় যে মানে সেই বাড়িতে যে আমাকে নেমন্তন্ন করে সে একা থাকে, বাবা মা সবাই সমেত একটা বাড়িতে থাকে, সেই বাড়ির লোককে আমি চিকেন বিরিয়ানি খাওয়াবে দুপুরবেলা আমায়? ঠিক ভেবেছেন তুমি বিরিয়ানি ভালোবাসবে, তুমি মাটন বিরিয়ানি খাওয়াবে না, চিকেন বিরিয়ানি খাওয়াবে? মানে এটা বহুভাবে খুব, মানে এই কষ্টটা আমার এতটা লেগেছিল মনে, ঠিক আছে। তারপর থেকে আমি যাবে না জন্য আমি জীবনের কোনো বাড়িতে কেউ এলে আমি কেনা খাবার আমি খাওয়াবো না, এটা আমি ঠিক করি। বাড়িতে যখনই কেউ আসে, খুব বিপদে না পড়লে, যে বন্ধু বাড়িতে রোজই প্রায় আসে তাকে ছেড়ে দিলাম, সে তো টেকেন ফর গ্রান্টেড। না হলে পরে মাঝে মধ্যে যেসব বন্ধুরা আসে তাদেরকে আমি মানে একদম রান্না করে যথেষ্ট পরিশ্রম করে খাবার খাওয়াই। এটা তোমার ভালো থাকার রসদ বলছে। এটা ভালো থাকার রসদ না, এটাতে ভীষণ এও হয় আর কি, পরে সব না পরের দিন গোছানো টোছানো আর সবই বাড়িতে আমাকেই করতে হয় ফাইনালি আর কি। তো সেটা তো এক রকমের আনন্দ, কারণ লোককে খাইয়ে একটা তৃপ্তি রয়েছে। পুরো দায়িত্বটা তুমি যেমন তুমি বললে জেঠিমা বা মানে 2 জেঠিমাই, শাশুড়ি মা, মায়ের, তাদের একটা জায়গা যে এটা আমার স্পেস, এটা তোমার ক্ষেত্রে নেই। মানে এখানে শোভন ঢুকতে পারবে না, তুমি শুধু তোমার রান্না করবে, তুমি এটা বোধহয় নয় না, সেরকম নয়, সেরকম বিষয়টা না। কিন্তু আমি যখন রান্না করি তখন আমাকে বেশি ডিস্টার্ব করলে হবে না। আর শোভনও যখন কিছু করছে তখন হয়তো আমাকে স্পেসটা দাও।
স্পেস আমাদের মধ্যে দেখ, এমনিতেও আমাদের দুজনের কাজের জগৎটা পুরো আলাদা। ও ওর স্কুল নিয়ে একটা খুব ব্যস্ত থাকে, আমি আমার জবে থেকে আমাদের বিয়ে হয়েছে, কাজকর্ম, আমাদের আউটডোর যাওয়া, আমার তো এমনি স্পেস আমরা প্রচুর পেয়ে যাই। তো ফলে বাড়িতে থাকলে একসাথেই থাকার চেষ্টা করি, বা শ্বশুর বাড়িতে যাই মাঝে মাঝে। শোভন যেমন আলাদা করে গিয়ে আমার মায়ের সাথে মাঝে মাঝে গিয়ে দেখা করে আসে, আর মা একদম আমার আর শোভন যে বাড়িটায় থাকি আর মা একদম পাশাপাশি। ঠিক আছে, তো ফলে এরকম ভাবে আমাদের ব্যাপারটা, একটা স্কুটি আছে আমাদের, তো স্কুটি করে মায়ের কাছে গিয়ে দেখা করে আসি। ওখানে আমার 2 পুত্রও থাকে, বোচা শিবু, মেয়ে বেড়াল আছে মেয়ে, তো তাদের সাথে গিয়ে মাঝে মাঝে একটু রাত্রিবেলায় গিয়ে দেখা করে আসা, একটু স্কুটি করে ঘুরলাম, একটু কোথাও গিয়ে বসে চা খেলাম, এই আর কি। চাকচিক্য বোধহয় জীবনে সোহিনীদি চায় না, কখনো চায়ও নি। চাকচিক্য, আমার চাকচিক্য জিনিসটা পছন্দ নয়। চকচকে আমার খুব একটা, আমার একটু ম্যাট ফিনিশই পছন্দ। চাকচিক্য আমার পছন্দ নয়। চাকচিক্য তুই যত জীবনে বাড়াবি তত তোর জীবনে হেডেক বাড়বে, তত কম্প্রোমাইজ করার ইচ্ছে বাড়বে, তত তোর বিভিন্ন সুবিধা কারোর না কারোর থেকে নিতে হবে, সেই সুবিধা আবার তোকে ফিরিয়ে দেওয়ারও দায় থাকবে। তো নিজে যেটুকুনি রোজগারপাতি করছি, রোজগার বাড়ানোর অবশ্যই ইচ্ছা রয়েছে, রোজগারপাতি বাড়লে ভালোই থাকে, কিন্তু সেটা আমার কাজকর্মর থেকেই। সেটা এমন কোনো কাজ করব না যেটার জন্য আরো 10 জনকে বিভিন্ন রকম আমাকে সেটার জন্য খেসারত দিতে হয়, বা 10 জনকে কৈফিয়ত দিতে হয়, বা নিজের কাছে নিজেকে কৈফিয়ত দিতে হয়। এমন কোনো, হয়তো করতেও হবে জীবনে, জানি না, জীবন খুব আনসার্টেন, কিন্তু চেষ্টা করি যে নিজের যেটুকুনি রোজগারপাতি করছি তার মধ্যে জীবনটাকে চালিয়ে নেওয়ার। আমার উপরে, শোভনের উপরে প্রায় 6-7টা ফ্যামিলি ডিপেন্ডেন্ট, আমাদের যা কাজের লোক, আমাদের যারা যারা আমাদের হেল্প করেন, সেই 6-7টা ফ্যামিলির আমি দায়িত্ব পালন করতে পারলেই, আমাদের বাবা মা এদের দায়িত্ব পালন করতে পারলেই যথেষ্ট। এই যে তুমি বললে যে এরকম কোনো কাজ করবো না যার জন্য কাউকে কৈফিয়ত দিতে হয় বা খেসারত দিতে হয়, আমি তো এমনিই জিজ্ঞাসা করছি যে এই যে কাজ করছো, কেন কাজ করছো, কি বলেছো, সেটা নিয়ে নানান প্রশ্ন, তুমিও জানো, সেই উত্তরটা দাও নি সোহিনীদি, কিন্তু এখন এই অকারণ এত প্রশ্ন, সেটা কি কোথাও গিয়ে আঘাত করে? আঘাত না করলেও বিরক্ত হও, মানে মানে বিরক্ত হই মানে যখন দেখি সবাই বলছে এটা কথা বলার বিষয় নয়, কিন্তু সবাই ওটা নিয়ে কথা বলছে, তখন আমি বিরক্ত হই। যখন এটা কথা বলার বিষয়ই নয় তখন কথা বলছো কেন? আর এখন তো একটা হয়েছে যে নেগেটিভ পাবলিসিটি একটা বড় পাবলিসিটি, মানে তুই একটা ভালো কিছু করে, তুই একটা রবীন্দ্রনাথের কবিতা বল, সেটা নিয়ে কেউ কোনো কথা বলবে না। তুই 4টে গালিগালাজ করে কথা বল, সেটা ভাইরাল, একদম ঠিক আছে। তো ফলে সব নেগেটিভ জিনিসকে আমরা সারাক্ষণ অ্যাট্রাক্ট করছি, কি কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমি রিসেন্টলি বিজেপির একজন নেতার পুজোতে গিয়ে পুজোর ওপেনিং নতুন কিছু বিষয় নয় আমাদের জন্য, বহু বছর ধরেই লোকে পুজোর ওপেনিং করছে, মানে কেন গেছি সেটা না, তুমি কি বিজেপি জয়েন করছো, মানে আমি তার আগের দিনে তৃণমূল নেতারও একজন পুজোর ওপেনিং করেছি। তো আলাদাভাবে সেই মানুষটাকে আমি দেখছি, তারা আমাকে রেসপেক্ট করছে, আমিও তাদেরকে রেসপেক্ট করছি, আমি একটা সাম্মানিক পেয়েছি, আমি বাড়ি চলে এসেছি। ফলে আমি বিজেপি জয়েন করবো, তৃণমূল জয়েন করবো, সিপিএম জয়েন, কোনো দল জয়েন করবো না। আমি থিয়েটার দল করি, আমার অভিনয় করা কাজ, আমি থিয়েটার করি, আমি কোনো দল করি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। এটা আবার ক্লিয়ার করতে, মানে এইটাই বারবার করে বলতে হবে, তাতেও দেখবি 10 জন বলবে আপনি অমুক, আপনার কি কোনো সুবিধাবাদী, চটিচাটা, বিভিন্ন লোকজন এসে কথা বলবে। কথা বলতেও ট্যাক্স লাগে না তাদেরও, তারাও তাদের মতো করে বলবে, কিন্তু তা বলে আমিও আমার কাজটা করবো না, এমনটা তো নয়। একদম, এই জন্য কি তুমি ঠিক আছে ভাই আমি চুপ থাকি, উত্তরই দেবো না, এই পন্থাটাই বোধহয় বেস্ট মনে হয়। সাইলেন্স থাকা সব থেকে ভালো, মানে কোনো সময়, আবার সব সময় নয়, কিছু সময় ফোঁস করে উঠতে হয়। একদম সব সময় সোহিনীদি সাইলেন্ট মোডে চলে যাবে, এটা ঠিক মেনে নিতে পারবো না। না, কিছু সময় ফোঁস করে উঠতে হয়। তুমি যে আছো, মানে তুমি যে পারো করতে, সেটা তো তোমাকে জানান দিতে হবে, না হলে তো। এর বোধহয় একটা গল্প ছিল, এটা ঋষি আর সাপের গল্প, যে তোমাকে বলেছিল যে সেই ঋষি বলেছিলেন সাপকে যে হ্যাঁ সাপকে বলেছিল যে তুমি কাউকে কামড়িও না। তারপরে বহুদিন বাদে এসে দেখে সাপটা খুব জীর্ণ, তখন বলে আমাকে তো সবাই মেরে যায়, বলছে তোমাকে আমি কামড়াতে বারণ করেছিলাম, তোমাকে পোষ করতে বারণ করিনি। তো ঠিক আছে, তো সেইটা হয়। তো আমাদের এখন হচ্ছে বিভিন্ন জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি, জাজমেন্টাল, এটাই বলে একটা ঘটনা, সেই জিনিসটা, এই যে এটা মোবাইল, এই জিনিসটা আজ থেকে 10 বছর আগে এটা ভাবতে পেরেছিলিস? তোদের এখন অনেকের চ্যানেল, অনেকে বিভিন্ন রকম ভাবে, তুইও জানিস যে কিরকম ভাবে এরা গল্পকে হেডলাইন দিয়ে বিচ্ছিরি ভাবে সাজিয়ে বাজে ভাবে প্রেজেন্ট করছে, তাতে ভিউজ বাড়ছে। আমার মায়ের মতো যারা খুব অল্পতেই এই লাইনটাতে ও অমুককে ও বিয়ে করলো, তুমি যদি সত্যতা দেখলে কি খাবে কি হলো, তুমি কিছু না বুঝে ওটাকে হ্যাঁ করছো না। রে বলেছে, আরে কে বলেছে? প্রধানমন্ত্রী বলেছে?
মানে কে বলেছে, হাইকোর্টের বিচারপতি বলেছে, কে বলেছে, কারা বলেছে, কোথা থেকে এলো জিনিসগুলো? তো সারাক্ষণ এত রকমের নিউজ, এত রকমের সব স্টোরি হচ্ছে চারিদিকে, তার হেডলাইনগুলো কুৎসিত কুৎসিত হয় কোনো কোনো সময়, বানান টানান তো আমি ছেড়েই দিলাম। তো এই সমস্ত জিনিস নিয়ে তো মানে আর আমাদের প্রথম জেনারেশন যারা আমরা এই জিনিসটা হ্যান্ডেল করছি, ফার্স্ট জেনারেশন যারা আমরা এই জিনিসটা হ্যান্ডেল করছি, আমাদের মাদের অবস্থা আরো খারাপ। তো ফলে এটাকে কিভাবে করব, কিভাবে এটা সোশ্যাল এটিকেট বলে একটা ব্যাপার হয়, সোশ্যাল মিডিয়া এটিকেট বলে, মানে তুই যেমন আমার বাড়িতে রাত 2টোর সময় চলে আসতে পারিস না, তো সেরকম রাত 2টোর সময়ও তুই আমাকে একটা মেসেজও করতে পারিস না। বলছে সোশ্যাল এটিকেটে এটা হয়, কিন্তু আমরা এটা করি, আমরা যাকে যা ইচ্ছা তাই লিখে ফেলি। এবার সামনাসামনি তোকে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া হলে যেহেতু তুই আমার সামনে নেই, তোকে আমি যা ইচ্ছা কুৎসিত যত অশ্লীল মন্তব্য তোকে আমি করে দিতে পারি, মেঘের আড়াল থেকে আমি যত ইচ্ছা বান তীর ছুঁড়ে মারতে পারি। তো এবার এটা হচ্ছে, এটার ভালো দিক, আবার সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু হচ্ছে না, অজস্র ভালো কিছু হচ্ছে। ইনফ্যাক্ট কত মানে ফুড ব্লগিং তো আমি খুবই দেখি, বিভিন্ন ভালো মানুষ যারা ভালো কাজ করেন তাদের কাজ প্রকাশ, বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসপত্র। এখানে ধর একটা অমুক একটা গ্রাম যেখানে শুধু সবাই গিটার বানায়, একটা অমুক জায়গার একটা ঘোড়ার একটা, এরকম প্রচুর লোকজন যারা একদম এই ধরনের বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন জিনিস থেকে বেরিয়ে গিয়ে তারা নিজেদের মতো করে কাজ করছেন, বহু মানুষ আছে। একদম একদম। তো ফলে ভালো খারাপ সবেরই দুটো দিক থাকবে। আর তুই যদি বলিস যে তুমি যেটা প্রথম প্রশ্ন আমায় করেছিলি আমার রসদ কি, এখনো আমার রসদ হচ্ছে আমার আশেপাশের লোকজন, তাদেরকে একটা ভালো রাখার, আমার নিজের ভালো থাকার একটা দায় রয়েছে তাদের। আমি চাই আমার মারা সুস্থ থাকুক, বন্ধু বান্ধবরা ভালো থাকুক, তাদের কাজকর্ম থাকুক। ঠাকুরের কাছে ছোটবেলা থেকেই বলতে, মানে যখন ঠাকুরকে প্রণাম করেছি, মা বলতে বলেছিল যে বলো যে সবাই যেন ভালো থাকে, সবাই ভালো থাকে, সবার যেন সুস্থ থাকে, সবাই যেন পড়াশোনা করে। তো এইরকম ভাবে চোখ বন্ধ করে আমরা বলতাম, মানে নিজের ভালোটা বলার আগে সবাই ভালো থাকে, ঠাকুর সবাইকে ভালো রেখো, এই কথাটা বলতাম। তো এখনো ওটাই অভ্যেস, ঠিক আছে। তার সাথে নিজেরটাও চাই, নিজেও ভালো থাকতে চাই, নিজেও সংসার করতে চাই, শোভনের সাথে ভালো থাকতে চাই, আর কাজকর্ম ভালো করতে চাই। আমার বাড়িতে প্রচুর পাখি আসে, বিভিন্ন রকমের পাখি। আমার এক বন্ধুর সাথে এখন আমার কিছুদিন হলো পাখি দেখার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। সেই প্রচুর পাখি, তোকে মোবাইলটা দেখাতে পারতাম, প্রচুর। আমার বাড়ির ওখানে ভোরবেলায় যে এত পাখি আসে ভাবতে পারবি না। বেনে বউ, বসন্ত বৌরি, তারপরে আরেকটা পাখি, সেটা আমার কালকে আরেকটা বন্ধু বলে ওটার নাম মিষ্টি কুটুম। আমি মিষ্টি কুটুম পাখিটা চিনতাম না, প্রচুর। শিকরা বলে একটা বাজ পাখি গোছের একটা ওরকম পাখি আসছে রিসেন্টলি আমার বাড়ির ঠিক সামনের গাছটাতে। তো এইসব পাখি টাখি দেখা, এইসব নিয়েই আছি আর কি। গাছ আছে প্রচুর, ও জানি, সে তো জানি। আমার বাড়ি এখন নীলকণ্ঠ ফুলের একটা গাছ আছে, তোর ওই ডাবল, ওই মানে পেটাল, ডাবল পেটালের, ঠিক আছে, একটা নীলকণ্ঠ ফুলের গাছ। আমার যে চুল করে ছুটকি দি, সে আমাকে ওটা গিফট করেছিল, সেখানে প্রচুর ফুল ফুটছে। তো আমি এখন শুকনো ফুলগুলো একটা ডাব্বার মধ্যে রাখছি, ছোট একটা কৌটোর মধ্যে, নীলকণ্ঠ ফুলের চা বানাবো, চা বানাবো, শুকিয়ে ব্লু টি বানাবো, ওটা করছি। গন্ধরাজ ফুল গাছটা দারুণ শেপ নিয়েছে, খুব গন্ধরাজ ফুল হচ্ছে। রিসেন্টলি শোভন একটা কাঠ চাপা ফুলের গাছে উপহার দিয়েছে। তো এই সব নিয়ে আর কি, গাছপালা টালা পাখি সব নিয়ে আছে। ভালো আছো, সেই এই ভালো, এইটুকু ভালো থাকাটাই প্রয়োজন। এবং যারা এইভাবে ভালো থাকতে জানেন তারা আসলে বোধহয় ভালো থাকেন, সোহিনীদি, তাই না? মানে যেমন সোহিনীদি আর কি। আমরা শেষ করবো, কিন্তু শেষে একটা প্রশ্ন করবো। এখানে যেটা দেখছিলাম, যে আমি ঋত্বিকদাকেও জিজ্ঞাসা করছিলাম, সরি সোলাঙ্কিকে, যে কোথাও গিয়ে এখন যেটা হয় যে একজন মানুষ চলে যাওয়ার পর দেখবে আমরা তাদের ভ্যালুটা আরো বেশি বুঝি। এখানে কি খানিকটা আমার এই টিজারটায় মনে হয়েছে যে সেই গ্যাপটা, যখন স্ত্রী চলে গেলেন তখন আমরা বুঝতে পারলাম, তার মতো হওয়ার চেষ্টা করি। এটা কি সোহিনীদির মনে হয় নাকি যে মানুষগুলো আছে আমি তাকে তখনও গুরুত্ব দিচ্ছি, আর চলে যাওয়ার পরে তো আলাদা, সে থেকেই গেল আমাদের সঙ্গে? সেই মানুষটা থাকাকালীন অবস্থায় কতটা আমার মনে দাগ কেটেছে সেটার উপর অনেকটা নির্ভর করছে। যদিও এই ছবিতে ঋত্বিকদার একটা খুব সুন্দর কথা আছে, তুই যেটা বললি আর কি, যে না থাকা অবস্থায় তাদের গুরুত্বটা আমরা বেশি বুঝতে পারি আর কি। তো এটা তো সবসময় সত্যি কথাই আর কি। এবং বিশেষ করে সেই মানুষটার সাথে আমি কি সময় কাটিয়েছিলাম, সেই মানুষটার সাথে আমি কি মুহূর্ত শেয়ার করেছি, তার উপরে অনেকটা নির্ভর করছে তার চলে যাওয়ার পর সে আমাকে কতটা মনে করাচ্ছে। তো এখানে একটা ঋত্বিকদার খুব সুন্দর কথা আছে, সেটা আমি এখন আর বলবো না, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। 7 নভেম্বর আমাদের ছবি রিলিজ করছে, একটু বলে দে আমাদের ছবির হয়ে। রান্নাবাটি আসছেন শেফ
সোহিনী, তোমার ক্যারেক্টারটার নামটা রীতা রে। রীতা রে আসছেন শেফ, এবং সঙ্গে আরো একটা বাবা আছেন, একজন মেয়ে আছেন, তাদের মাঝখানে একজন মানুষ হয়ে আসছে তুমি, তাই তো? খানিকটা শূন্যস্থান পূরণ করতে বলা যেতে পারে। শূন্যস্থান নয়, ভরাট করতে একটা ফাঁকা জায়গা। আমি কোচ। থ্যাংক ইউ সো মাচ সোহিনী। শেষে একটাই প্রশ্ন, যে জীবনে ধরো অনেক মশলা আছে, তো তোমার জীবনে কোন মশলাটা ইম্পর্টেন্ট, মানে রান্নার ক্ষেত্রে বলছি না, জীবনেও কোন মশলাটা ছাড়া চলবে না? সেটা যে কোনো মশলা হতে, যে কোনো উপকরণ রান্নার, ধরো কোনটা দরকার সোহিনীর জীবনে মনে হয় থাকতেই হবে? মন খুলে কথা বলা, একদম মনের মধ্যে কিছু না রেখে। সেটা তো কথা, যে উপকরণ একটা বলো। বল কিরকম উপকরণ? লঙ্কা, জিরে, যেমন ঋত্বিক দা বলছে আমার 5 ফোড়ন দরকার, আমি 5 ফোড়ন। ও আচ্ছা, 5 ফোড়ন, আচ্ছা ওই রকম, আচ্ছা একটা স্পাইস দরকার, মানে কি ধরনের? হ্যাঁ, সেটা যা কিছু হতে পারে, নুন, লেবু, লঙ্কা, যা হোয়াটএভার, উপকরণ কোন একটা। অনেক কিছুই তো দরকার রে। এই রে, তুমি তো অল্পতেই খুশি, আমি জানি অনেক কিছুই দরকার। না, অনেক কিছুই দরকার মানে আমি একটা সকালবেলা একটা জিরে ধনের জল খাই, আমার তো মনে হচ্ছে ওটা আমার জন্য খুবই দরকার। ঠিক আছে, ওটা নাকি বলে মেটাবলিজম লেভেল বাড়ায়, সত্যি কিনা আমি জানি না, কিন্তু খেয়ে তো যাচ্ছি দীর্ঘদিন ধরে। ভাব দিয়ে প্রকাশ করো, ভাব, মানে আমার জীবনে নুন হলেই চলবে, নুনটাই যথেষ্ট, সব স্বাদ পূরণ করে দেয়, এই ধরনের আমি বলছি। সকালে তুমি যেটা খাচ্ছ সেটা দিয়ে নাও। আচ্ছা, ওরকম ভাবে ব্যাপারটা নয়। একটা বলো দেখি, তোমার কি মনে হয়? যেমন ঋত্বিক না ভালো বলছে 5 ফোড়ন, আমার সব সবথেকে বলে ফেলেছে, আর ওটা তো বলা যাবে না। বলো, ওটা হবে না, তুমি ভেবে বলো দেখি। একটা কোনো মশলার নামই বলতে হবে তো? তোমার মনে যেটা জীবনের সঙ্গে যায় বা থাকলে ভালো, তুমি মনে ভেবে বলো একটা, বুঝতে পেরেছি আমি কি বলতে চাইছি? ইম্পর্টেন্ট কি বলা যায়, কি এটা এমনি তেমনি বললে তো হবে না, 5 ফোড়ন বলা হয়ে গেছে, আর কি? গোলমরিচ। না, গোলমরিচের ঝাল আমার একদম ভাল লাগে না। চিনি না, শুধু চিনিও তো ভালো হবে না, বিষয়টা বল। ঠিক আছে, এটা চা পাতা, ঠিক আছে। যাতে নুন চিনি কিচ্ছু লাগবে না, শুধু একটা সুন্দর দার্জিলিং টি হলেই হবে। তোমার গাছ প্রিয়, গাছ প্রিয়, কোনদিন চা গাছ হয়, এখানে হবে না, এখানে করে নিতে পারো। চা পাতা অনেক ভেবে বলেছি, আর একদম। যাই হোক, এই আড্ডাটা তো হলোই এখানে, এটা আমাদের সম্পর্কের গল্প আপনারা শুনলেন, দেখলেন সোহিনীদির সঙ্গে, সোহিনীদির মায়ের সম্পর্কের কথা শুনলেন, কিন্তু আরো কয়েকটা বেশ মিষ্টি সম্পর্ক আছে যেটা আমাদের আশেপাশেই আমরা দেখি, সেই গল্পগুলো জানতে হলে অবশ্যই 7 তারিখ হলে গিয়ে দেখতে হবে রান্নাবাটি। হলে গিয়ে দেখতে হবে, খাবার ঠান্ডা হলে ভালো লাগে না, সুতরাং একটু গরম গরম খেয়ে ফেলতে হবে। একদম। থ্যাংক ইউ।